হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আছে। আর এটা এইচএস টার্গেট রাষ্ট্রবিজ্ঞান 2022-এর যে কোর্সটা চলছিল সেই কোর্সের মধ্যে আজকে 6 নম্বর অধ্যায়ের এসএকিউ আলোচনাটা কমপ্লিট করিয়ে দেব। তোমাদের আজকের ক্লাস হলে 6 নম্বর অধ্যায় পর্যন্ত তোমাদের পড়া হয়ে যাবে। এবারে 7, 8, 9, 10 এই 4টে অধ্যায়ের বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন আলোচনা বাকি থাকবে এরপরে। ঠিক আছে, এবারে তোমাদের যেটা বলার, যে এটা তোমাদের জানুয়ারি মাসের 2 তারিখ থেকে ক্লাস স্টার্ট হয়েছিল এবং বলা হয়েছিল তোমাদের যে ফেব্রুয়ারি মাসে তোমাদের সিলেবাস কমপ্লিট করিয়ে দেওয়া হবে এবং ফেব্রুয়ারি মাসের শেষের দিকে একটা মক টেস্টও নেওয়া হবে। সেইভাবেই এগোনা হচ্ছে, সেভাবে তোমাদের সেই কথা মতোই কিন্তু শেষ করিয়ে দেওয়া হবে। এখনও যারা চাইছো যে এই কোর্সে অ্যাডমিশান নেবে, তোমরা কিন্তু অ্যাডমিশান নিতে পারো। এই কোর্স ফিটা টোটাল রাখা হয়েছে 500 অর্থাৎ 500 টাকা। অ্যাডমিশান নেওয়ার সময় তোমাকে 300 টাকা পেমেন্ট করে অ্যাডমিশান নিতে হবে এবং বাকি 200 টাকা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে তোমায় পেমেন্ট করতে হবে। এই কোর্সের মধ্যে তুমি কি পাবে? এই কোর্সের মধ্যে সমস্ত বড় প্রশ্ন এবং ছোট প্রশ্নের ভিডিও ক্লাস, যেভাবে তোমরা এই ক্লাসটা দেখতে পাচ্ছ, ভিডিও ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে, সঙ্গে পিডিএফ নোট পাবে এবং ডব্লিউবিটির টেস্ট পেপারের এমসিকিউর সমস্ত সমাধানও তোমরা কিন্তু পেয়ে যাবে এই কোর্সটার মধ্যে। এছাড়া থাকছে একটা মক টেস্ট। ঠিক আছে, একটা সম্পূর্ণ 80 নম্বরের একটা মক টেস্টও থাকছে। তাই যারা চাইছো যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা নিয়ে চিন্তিত আছো, যে চাইছো একটু ভালো নম্বর পেয়ে অর্থাৎ 70-80% নম্বর পেয়ে পাস করবে, তাহলে বলবো যে তোমরা এই কোর্সটা নিয়ে নিতে পারো। কারণ এখানে সমস্ত কিছু আলোচনা হচ্ছে আর সমস্ত ক্লাস রেকর্ডেড। অর্থাৎ আমাদের সপ্তাহে 2টো ক্লাস থাকে, বুধবার আর শুক্রবার সকাল 8টা থেকে ক্লাসটা থাকে। এবারে তোমার যখন খুশি 10টা, 12টা, 1টা, 2টো, তোমার যখন খুশি তখন দেখতে পারো, বিকালে দেখতে পারো, পরের দিন দেখতে পারো, কারণ ক্লাসটা রেকর্ডেড থাকছে। চলো আজকে ক্লাস স্টার্ট করছি। প্রথমে যেগুলো ইয়ারের প্রশ্ন, এই অধ্যায় থেকে ইয়ারের প্রশ্নগুলো বেছে আলোচনা করে দেওয়ার পরে এক্সট্রা যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করব। প্রথম প্রশ্ন কি আছে দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা মন্তেস্কু। এই স্পেলিংটা কোনো কোনো বইয়ে মন্তেস্কু আছে, কোনো কোনো বইয়ে এই স্পেলিংটাও আছে। ঠিক আছে, এই জন্য এখানে দুটোই লিখে দিয়েছি। তারপরের প্রশ্ন, দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি কার লেখা? এটাও অ্যান্সার হচ্ছে মন্তেস্কুরই লেখা। তারপরে প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে দুটি যুক্তি দাও। এক হচ্ছে সরকারের স্বৈরাচারী প্রবণতা রোধ করা সম্ভব হয়, আর 2 হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের কর্মদক্ষতা বৃদ্ধি পায়। তারপরের প্রশ্ন, ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে কী বোঝো? ব্যাপক অর্থে শাসন বিভাগ, ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান পরিচালক ও মন্ত্রীগণ থেকে শুরু করে প্রশাসনের সঙ্গে যুক্ত সকল উচ্চপদস্থ ও নিম্নপদস্থ কর্মচারীকে বোঝায়। তারপরের প্রশ্ন আছে, বংশানুক্রমিক শাসক ও নির্বাচিত শাসকের মধ্যে পার্থক্য লেখো। এটা একটু ভালো করে বোঝো, বংশানুক্রমিক শাসক এবং নির্বাচিত শাসকের মধ্যে পার্থক্য। বংশানুক্রমিক শাসক উত্তরাধিকার সূত্রে শাসক পদে মনোনীত হয়, যেমন ব্রিটেনের রাজা বা রানী। অর্থাৎ রাজা বা রানীর যিনি যে তার পরবর্তীকালে তাদের সন্তান বা সন্ততি থাকবে তারাই রাজা বা রানী হবে। এটাই বলছে বংশানুক্রমিক বা উত্তরাধিকার সূত্রে শাসক। অন্যদিকে নির্বাচিত শাসক নির্বাচনের মাধ্যমে শাসক পদে নির্বাচিত হয়, যেমন সংসদীয় শাসন ব্যবস্থায় কে? মন্ত্রীবর্গ। তারপরে প্রশ্ন কি আছে দেখো, তারপরে প্রশ্ন, সরকারের কোন শাখা অর্ডিন্যান্স জারি করতে পারে? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। অ্যান্সার হবে কি? শাসন বিভাগ অর্ডিন্যান্স জারি করতে পারে। তারপরে প্রশ্ন, স্থায়ী প্রশাসক বলতে কি বোঝো? স্থায়ী প্রশাসক রাষ্ট্রের প্রশাসনিক কাজে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে স্থায়ীভাবে নিযুক্ত অরাজনৈতিক কর্মচারীদের স্থায়ী প্রশাসক বলে। তারপরের প্রশ্ন, রাষ্ট্র কর্তৃক বা আমলা কাদের বলা হয়? রাষ্ট্র কর্তৃক বা আমলা প্রশাসনিক কাজে নিযুক্ত স্থায়ী কর্মচারী যারা যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হন
তাদের রাষ্ট্র কর্তৃক বা আমলা বলা হয়। এর পরের প্রশ্ন কি আছে? এর পরের প্রশ্ন আছে আমলাতন্ত্র বলতে কি বোঝো? আমলাতন্ত্র রাষ্ট্রের প্রশাসনিক কাজে নিযুক্ত আমলাদের দ্বারা পরিচালিত প্রশাসনিক ব্যবস্থাকে আমলাতন্ত্র বলে। তারপরের প্রশ্ন শাসন বিভাগের দুটি কাজ লেখো। এক হচ্ছে নীতি নির্ধারণ ও রূপায়ণ করা, 2 নম্বর হচ্ছে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। এর পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও। এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি। দেখো অ্যান্সারটা ভালো করে। এক কক্ষ বিশিষ্ট আইনসভা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পক্ষে কি অনুকূল নয়, ঠিক আছে? কারণ এখানে স্বৈরাচারী আইন প্রণয়নের সম্ভাবনা থাকে। স্বৈরাচারী আইন প্রণয়নের কি সম্ভাবনা থাকে, ঠিক আছে? তারপরে প্রশ্ন কি আছে দেখো। তারপরে প্রশ্ন অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলতে কি বোঝো? অর্পিত ক্ষমতাপ্রসূত আইন দেখো, আইনসভার কার্যাবলী বিশেষভাবে বৃদ্ধি পাওয়ার কারণে আইনের পুঙ্খানুপুঙ্খ দায়িত্বগুলি নির্ধারণের ভার আইনসভা শাসন বিভাগের হাতে ন্যস্ত করে। শাসন বিভাগ প্রণীত এই ধরনের আইনকে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলে। পরের প্রশ্ন এক কক্ষ বিশিষ্ট আইনসভা রাখার পক্ষে দুটি যুক্তি, অর্থাৎ এক কক্ষ বিশিষ্ট আইনসভা রাখার দুটো যুক্তি দেখো। এক হচ্ছে ব্যয়বাহুল্য বা অপচয়ের আশঙ্কা থেকে মুক্ত, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ খুবই উপযোগী। এক কক্ষ বিশিষ্ট যদি হয় তাহলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যাবে। এরপরের প্রশ্ন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে দুটি যুক্তি। 1 নম্বর হচ্ছে এই আইনসভা সুচিন্তিতভাবে আইন প্রণয়ন করা, বলছে এই আইনসভায় সুচিন্তিতভাবে আইন প্রণয়ন করা সম্ভব। তারপরের পয়েন্ট কি আছে দেখো, এই আইনসভার ফলে স্বৈরাচারী প্রবণতা রোধ করা সম্ভব হয় এবং উভয় কক্ষে আলাপ আলোচনা এবং তর্ক বিতর্কের মাধ্যমে সুচিন্তিত ও জনকল্যাণকামী আইন প্রণীত হতে পারে। তারপরে দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভার দ্বিতীয় কক্ষের নাম কি? বিধান পরিষদ। এখানে একটা কথা তোমাদের ক্লিয়ার করি যে যেসব রাজ্যে আইনসভার দুটো কক্ষ আছে না, সেখানে একটা কক্ষের নাম বিধানসভা, আরেকটা কক্ষের নাম হচ্ছে বিধান পরিষদ। যদি বলে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের আইনসভার কটি কক্ষ, তখন তোমাকে বলতে হবে কিন্তু একটা বিধানসভা আছে, এখানে বিধান পরিষদ নেই। কিন্তু বিহার, উত্তরপ্রদেশ এইগুলোতে কি আছে? বিধান পরিষদ আছে। আর বর্তমানে 7টা অঙ্গরাজ্যে বিধান পরিষদ আছে, একটু তোমাদের খেয়াল রাখতে হবে। তারপরের প্রশ্ন কি আছে? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন দুটি রাজ্যের নাম লেখো। দেখো বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক এইগুলোতে দ্বিতীয় কক্ষ আছে আইনসভার, এইসব রাজ্যগুলোতে, ঠিক আছে? পরের প্রশ্ন আইনসভার প্রধান অর্থনৈতিক ক্ষমতা কি? গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারি অর্থের অপচয়ের কারণে আইনসভা বিগত বছরের সরকারি আয় ব্যয়ের পর্যালোচনা, পরবর্তী বছরের জন্য ব্যয় বরাদ্দ করা প্রভৃতির মধ্য দিয়ে যে গণতান্ত্রিক নিয়ন্ত্রণ কার্যকর করে তাকে আইনসভার প্রধান অর্থনৈতিক ক্ষমতা বলে। নেক্সট প্রশ্ন দেখো, আইনসভার ক্ষমতা হ্রাসের দুটো কারণ, অর্থাৎ আইনসভার ক্ষমতা যে কমে যায় তার দুটো কারণ। এক হচ্ছে আইনসভা কর্তৃক বেশ কিছু ক্ষেত্রে শাসন বিভাগকে আইন প্রণয়নের দায়িত্ব অর্পণ। 2 নম্বর পয়েন্ট, দেশের জরুরি অবস্থায় শাসন বিভাগের জরুরি আইন জারির ক্ষমতা। তারপরে প্রশ্ন বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি পদ্ধতি উল্লেখ করো। এক হচ্ছে বিচারপতিদের কার্যকলাপের স্থায়িত্ব একান্ত প্রয়োজন। 2 হচ্ছে বিচার বিভাগকে আইন বিভাগ ও শাসন বিভাগের প্রভাব মুক্ত রাখা প্রয়োজন। তারপরে প্রশ্ন বিচার বিভাগীয় স্বতন্ত্র বলতে কি বোঝো? বিচার বিভাগীয় স্বতন্ত্র বলতে কি বোঝো? দেখো বিচার বিভাগীয় স্বতন্ত্র বলতে বোঝায় বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন
হ্যালো স্টুডেন্ট, তারপরে প্রশ্ন দেখো, বলছে বিচার বিভাগের স্বাতন্ত্রতা, স্বাতন্ত্র্য বলতে কি বোঝো? বিচার বিভাগের স্বাতন্ত্র্য, বিচার বিভাগীয় স্বাতন্ত্র্য বলতে বোঝায় বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে তার কার্যাবলী সম্পূর্ণ করবে, অর্থাৎ আইন বিভাগ ও শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে স্বাধীনতার কথা বলা হয়। তারপরের প্রশ্ন, পরের প্রশ্ন আছে বিচার বিভাগীয় সমীক্ষা কাকে বলে? সমীক্ষা বা পর্যালোচনাও বলতে পারো এটা, এটা কাকে বলে? এটা ভালো করে শোনো। বলছে আইন বিভাগ প্রণীত কোনো আইন বা শাসন বিভাগ প্রণীত কোনো আদেশ যদি সংবিধান বিরোধী হয়, তাহলে সেই আইন বা আদেশকে অবৈধ বলে বাতিল করে দেবার ক্ষমতা বিচার বিভাগ ভোগ করে, তাকে বিচার বিভাগীয় সমীক্ষা বলে। তারপরে প্রশ্ন কি আছে দেখো, প্রজাতান্ত্রিক সরকার কাকে বলে? প্রজাতান্ত্রিক সরকার যখন কোনো রাষ্ট্রের প্রধান, বলছে যখন কোনো রাষ্ট্রের প্রধান নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়, তখন সেই রাষ্ট্রকে প্রজাতান্ত্রিক সরকার বলে। তারপরের প্রশ্ন, যুক্তরাষ্ট্রীয় সরকার বা শাসন ব্যবস্থা কাকে বলে? যে শাসন ব্যবস্থায় সংবিধান কর্তৃক বণ্টিত ক্ষমতার মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ই নিজ নিজ প্রশাসনিক এলাকায় স্বাধীনভাবে কাজ করতে সক্ষম, তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বা শাসন ব্যবস্থা বলে। তারপরের প্রশ্ন, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় আইনসভার দ্বিতীয় কক্ষ গঠনের মূল নীতি কি হওয়া উচিত? এখানে দেখো নীতিটা কি হওয়া উচিত, প্রত্যেক অঙ্গরাজ্য থেকে সমান সংখ্যক প্রতিনিধি নিয়ে আইনসভার দ্বিতীয় কক্ষ গঠনের মূল নীতি হওয়া উচিত। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ দেখা যায় এমন দুটি রাষ্ট্রের নাম লেখো। মার্কিন যুক্তরাষ্ট্র আর হচ্ছে ব্রাজিল। তারপরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির দুজন সমর্থকের নাম, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল আর হচ্ছে ফরাসি দার্শনিক বোদা। তারপরের প্রশ্ন, নাম সর্বস্ব শাসক ও প্রকৃত শাসক বলতে কি বোঝো? দেখো, তত্ত্বগতভাবে যিনি শাসন বিভাগের প্রধান অথচ বাস্তবে তিনি পরিচালনা করেন না, তাকে নাম সর্বস্ব শাসক বলে, যেমন ভারতের রাষ্ট্রপতি, ব্রিটেনের রাজা বা রানী। অন্যদিকে যে শাসন ব্যবস্থায় শাসক আনুষ্ঠানিক বা সাংবিধানিক রাষ্ট্রপ্রধান না হয়েও প্রকৃতপক্ষে শাসন কার্য পরিচালনা করে তা এবং বাস্তবে শাসন ক্ষমতা ভোগ করে, তাকে প্রকৃত শাসক বলে, যেমন ভারতের প্রধানমন্ত্রী। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, রাজনৈতিক প্রশাসক বলতে কি বোঝো? শাসন বিভাগের যে সমস্ত ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত হন এবং আইনসভার কাছে দায়বদ্ধ থাকে, তাদের রাজনৈতিক প্রশাসক বলে। পরের প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় উভয় কক্ষের মতো বলছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় উচ্চকক্ষের মতো একটি অপ্রয়োজনীয় কক্ষ থাকলে তার সদস্যদের বেতন ভাতা ইত্যাদির পেছনে অযথা বিপুল পরিমাণে অর্থ ব্যয় হয়। তারপরের প্রশ্ন, আইনসভার প্রধান কাজ কি? আইন প্রণয়ন করা, এছাড়া বাজেট অনুমোদন করাও আইনসভার অন্যতম কাজ। তারপরে প্রশ্ন, বিচার বিভাগের স্বাধীনতার একটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। অ্যান্সার দেখো, গণতন্ত্রের সাফল্যের জন্য বিচার বিভাগের স্বাধীনতার প্রয়োজন হয়। তারপরের প্রশ্ন, সরকারের কোন বিভাগকে আইনের ব্যাখ্যাকর্তা ও রক্ষাকর্তা বলে? বিচার বিভাগকে আইনের ব্যাখ্যাকর্তা ও রক্ষাকর্তা বলা হয়। পরের প্রশ্ন, বিচারপতিদের নিয়োগের কয়টি পদ্ধতি আছে ও কি কি? 3টি পদ্ধতি আছে, জনগণের দ্বারা প্রত্যক্ষ নির্বাচন, আইনসভা কর্তৃক মনোনয়ন আর হচ্ছে শাসন বিভাগ কর্তৃক নিয়োগ। তারপরে দ্বৈত বিচার ব্যবস্থা আছে কোন রাষ্ট্রে? দ্বৈত বিচার ব্যবস্থা আছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তারপরে এই অধ্যায়ের শেষ প্রশ্ন এটা দেখো, 36 নম্বর প্রশ্ন, এটাই শেষ প্রশ্ন। আর আশা রাখা যায় এখান থেকেই তোমরা সমস্ত অর্থাৎ এই
অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসবে পরীক্ষায় এসএকিউ আকারে, তোমরা কিন্তু এখান থেকে অতি অবশ্যই কমন পাবে। সে নিয়ে কোনো কিছু সন্দেহ করার দরকার নেই, ভালো করে শুধু পড়তে হবে তোমাদের, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, প্রশ্নটা কি আছে দেখো, বিচার বিভাগ কিভাবে মৌলিক অধিকারের রক্ষাকর্তা হিসাবে কাজ করে। সংবিধানের বলছে, সংবিধানের লিপিবদ্ধ অধিকার, বলছে সংবিধানের লিপিবদ্ধ মৌলিক অধিকারে সরকার হস্তক্ষেপ করলে বিচার বিভাগ অধিকার পুনঃপ্রতিষ্ঠার ব্যবস্থা করে মৌলিক অধিকার রক্ষা করে। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস। তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে, এবং যেসব ছাত্রছাত্রী এখনও অ্যাডমিশন নিতে চাইছো তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নাও, 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে অ্যাডমিশন নিতে পারো।